আসসালামু আলাইকুম। পল্লী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট শীট থেকে একটা অঙ্ক করব। কস্ট শীট হলো আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা আপনারা ক্লাস 9 থেকে, নবম শ্রেণী থেকে যারা ব্যবসায় শিক্ষা বা কমার্স পড়ে আসছেন তারা এটা প্র্যাকটিস করে আসতেছেন এবং একেবারে এটা শেষ হবে মাস্টার্স, এবং মাস্টার্সে এটা আছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 6। এমনকি আপনার এটা এখানে শেষ হবে না, যদি বিসিএস পরীক্ষাও দেন, চাকরি পরীক্ষা, ওইখানেও এই বিষয় থেকে প্রশ্ন হয়, ভাইভাতেও কোশ্চেন হয়। সো এই চ্যাপ্টারটা আপনার করতেই হবে, না করলে তো আসলে আপনি বেসিক জানতে পারবেন না। এই চ্যাপ্টারটা সম্বন্ধে কিছু তথ্য আমি দেওয়ার আগে আমরা এই বইটা নিয়ে একটু আলোচনা করে নিই। যাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা আছে থার্ড ইয়ারে, তাদের এই চ্যাপ্টার গুলো সাধারণত বইতে আছে, এবং পরীক্ষায় কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন হয়, যেমন চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 3, এইগুলো থেকে কনফার্ম। আর চ্যাপ্টার হলো 4, এই 4টা 3, 4, 7, 8 4টা অধ্যায় থেকে কনফার্ম 10 করে আসে। বাকি যে চ্যাপ্টার গুলো থেকে কনফার্ম 10 আসে না, কিন্তু বাকি চ্যাপ্টার গুলো সহজ। আর এই 4টা চ্যাপ্টার একটু, এর মানে 3 নাম্বার চ্যাপ্টার একটু জটিল। 4, 7 এবং 8 সহজ হলো, চ্যাপ্টার 3টা জটিল। যাই হোক, আপনারা ভিডিও দেখে দেখে প্রথম চ্যাপ্টার থেকে যে সাবজেক্টে আছেন, আপনি কস্ট অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলেন, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বলেন, সবগুলো চ্যাপ্টারে কিন্তু ভিডিও আছে, ভিডিও দেখে দেখে পড়তে থাকেন। আমি এখন চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট করাচ্ছি আর কি। হ্যাঁ, কস্ট কনসেপ্ট যদি আপনাকে ভালো করে শিখতে হয়, তাহলে কস্ট কনসেপ্টের এই যে একটা ছক দেয়া আছে, সেটা শিখলেও আপনি 10-এ 10 নাম্বার পেতে পারেন। অথবা আমি কিছু বেসিক আলোচনা করবো, যেটা অঙ্কের মূল কথা, যেটা মনে রাখলে কিছুটা অঙ্ক আপনি ধরতে পারবেন, বা মূল জিনিসটা মনে রাখতে পারবেন। প্রশ্ন কঠিন হলে মূল জিনিসটা খুব কাজে লাগে, বেসিকটা খুব কাজে লাগে। কারণ প্রশ্ন সবসময় যে সহজ হবে এরকম না, প্রশ্ন কঠিনও হয়। আচ্ছা, তাহলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে আপনার কস্ট শিট হলো উৎপাদন ব্যয় বিবরণী আর কি। একটা জিনিস বানাতে কত টাকা খরচ হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যেমন ধরেন, আমরা গার্মেন্টস কারখানার কথা চিন্তা করি। ধরেন এই যে একটা গার্মেন্টস কারখানা, বিশাল বড় একটা কারখানা। এখানে কি করা হয়? জামা কাপড় বানানো হয়। এখন এই কারখানার ভিতরে সেলাই মেশিন নিয়ে বসে আছে নাকি, সেলাই করতেছে, কাপড় বানাচ্ছে মেশিন দিয়ে। মেশিনের কাপড় হচ্ছে, কাপড় কাপড় কিন্তু কিনে নিয়ে আসতে হয়। তাহলে কাপড় বানানোর জন্য কাপড় কিনে নিয়ে আসতে, কাঁচামাল, কাঁচামালকে ম্যাটেরিয়াল বলা হয়, র ম্যাটেরিয়াল। আর মজুরি দিতে হয় শ্রমিকদের, যে বানায়, সেটা লেবার বলা হয়, ডিরেক্ট লেবার। এই দুইটা জিনিস, আরো ডিরেক্ট কোনো খরচ থাকলে এই দুইটা জিনিসকে যোগ করলে বলা হয় প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট জিনিসটা আরেকবার বলতেছি। যদি একটা বেকারি হয়, বেকারিতে আপনি বিস্কিট বানাবেন, আটা, ময়দা, চিনি, যা যা লাগে সেই জিনিসগুলো হলো র মেটেরিয়াল। আর যে ব্যক্তি বানাচ্ছে, যারা কর্মী, তারা হলো লেবার। এদের দুইজনের খরচকে প্রাইম কস্ট বলা হয়, মুখ্য খরচ। এদের দ্বারা এইটা ছাড়া মাল বানানো সম্ভব না। এরপর এই কারখানায় কিন্তু তারা দুজন ছাড়াও, এইসব লোক ছাড়া আরো লোক আছে। কারখানার দারোয়ান আছে, কারখানার সুপারভাইজার আছে যারা দেখাশোনা করে, কারখানার যন্ত্রপাতি আছে, বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল আছে, কারেন্ট বিল আছে, অনেক কিছু আছে। এই খরচগুলো ফ্যাক্টরি কস্ট বলে, এটাকে ফ্যাক্টরি খরচ। এটা যখন যোগ করবেন, তখন উৎপাদন বা প্রোডাকশন কস্ট বেরিয়ে আসবে। উৎপাদন খরচ বেরিয়ে আসবে, এটার কারখানার ভিতরে উৎপাদন করতে কত লাগবে। ধরেন একটা জিনিস উৎপাদন করতে, একটা জামা শার্ট উৎপাদন করতে 200 টাকা লাগবে। আপনি কি মনে করেন 200 টাকা দিয়ে সে বিক্রি করতে পারবে? কারখানা থেকে শার্ট কিনে আপনি কমেন্টে লিখবেন, কারখানা থেকে শার্ট কেউই কিনে না। শার্ট কিনি আমরা দোকান থেকে, এটা চলে যায় দোকানে সব।
দোকানদাররা কিছু লাভ করে পরে বিক্রি করে। আচ্ছা, এই কারখানা এবং দোকান এই দুই জায়গায় কি মালিক বসে? যারা মেইন মালিক তারা কিন্তু এখানেও বসে না, এখানেও বসে না। কারখানায় কেউ মালিক থাকে না, দোকানেও মালিক থাকে না। দোকানে থাকে হলো অফিসে আলাদা। আলাদা অফিসে মালিক বসে থাকে, বিভিন্ন সিদ্ধান্ত নেয়, এদের বেতন দেয়, কত টাকা বিক্রি করলে বেশি লাভ হবে, এইসব সিদ্ধান্ত কে করে? অফিস। তার মানে অফিসেও কিছু খরচ আছে। ধরেন অফিসে হলো 50 টাকা খরচ আছে, আর দোকানদার লাভ করবে 50 টাকা। এ তিনটা কারখানা, অফিস এবং দোকান সব মিলিয়ে টোটাল কস্ট হলো 300। এখন মনে করেন 300 টাকা দিয়ে বিক্রি করবেন না, আপনি যে এত কষ্ট করলেন সেই কষ্টেরও তো একটা মূল্য আছে, লাভের আশায় করছেন, আপনি এখানে আরো 100 টাকা লাভ করতে পারেন। 400, এটা সেলস। এই কষ্ট শীটের বাস্তব উদাহরণ দিয়ে দিলাম আমি। অঙ্কে গেলে এইগুলাই পাবেন, এই স্টেপ গুলো আপনার মনে রাখতে হবে। চলেন একটা অঙ্ক করি। যে যেটা বুঝাইলাম আপনি যদি মনে করেন না এগুলো আমি বুঝতে পারি না, কষ্ট হয়, বাদ দিয়ে দেন। হ্যাঁ, এই যে এখানে একটা ছক ছক দেওয়া আছে, এই আইটেম গুলো মুখস্থ করে ফেলবেন, যোগ করবেন, অঙ্ক মিলে যাবে, শেষ। এবং কোন আইটেম আসবে না এটা লিস্ট দেওয়া আছে, এই আইটেম গুলো বাদ দিয়ে দিবেন। এবং ক্লাসের শেষে আজকে সুযোগ থাকলে, অথবা আজকে না সুযোগ থাকলে আগামী দিন যদি সুযোগ থাকে, তার শর্টকাটে কিভাবে অঙ্কটা মিলাইতে হয় সেটা আমি শিখিয়ে দিব। অঙ্কে আগে এই চ্যাপ্টারের এই অঙ্কটা টাচ করলে নাম্বার পাবেন ইনশাল্লাহ। 10-এর মধ্যে 5-6 পেয়ে যাবেন, এই কৌশলও ইনশাল্লাহ শিখিয়ে দিব। প্রবলেম 1, এই অঙ্কটা সাম্প্রতিক অনেকবার পরীক্ষায় আসছে। প্রশ্ন সহজ হলে এই টাইপের অঙ্ক আসে, প্রশ্ন সহজ হলে এই টাইপের অঙ্ক আসে। দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপ অফ লেদার গুডস। অ্যাপেক্স কোম্পানি বিভিন্ন ধরনের চামড়ার পণ্য বানায়। দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা 12 লাখ। গত বছর, এই বছর বা এক বছর 12 লাখ টাকা লাভ করছি। দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফলো। এই 12 লাখ টাকা যে মাল বিক্রি করলো, এটার যে বিভিন্ন খরচ হয়েছে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। তার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এ কস্ট শিট। কস্ট শিট তৈরি করো এবং কস্ট শিটের ভিতরে এই শব্দগুলো কোথায় কোথায় আছে দেখাতে হবে। এখন কস্ট শিট করতে গেলে এরকম একটা ঘর করতে হবে। যখনই প্রশ্ন করবে কস্ট শিট তৈরি করো, মিনিমাম এরকম একটা ঘর করতে হবে। ঘরের করে উপরে প্রতিষ্ঠানের নাম নাম লিখবেন, কার অঙ্ক করতেছেন, অ্যাপেক্স কোম্পানি। এরপরে এটা কি করতেছেন, কস্ট শিট। সময়টা লিখতে, টাইমটা লিখতে হবে, ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর। যে সাল দেওয়া থাকে, ধরুন 2010, 20 যা দেওয়া আছে। টাকা টাকা, এখানে অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেল। এই ছকগুলা বইয়ে দেওয়া আছে সুন্দর করে, এখানে দেখে নিন। এখান থেকে যে করতে হবে এরকম না। ছকের প্রথমে কি আনতে হবে আমাদের জানা নাই, এখানে লিখতে হবে। দেখি শীটে কি বলে। নিয়মে শীট বলতেছে, দুইটা বের করে নি তাহলে সুবিধা হবে দেখ, বারবার খুলতে হবে। নিয়মের শীট বলতেছে যে আপনাকে প্রথমে এটা খুঁজে বের করতে হবে, প্রশ্ন থেকে এটা খুঁজে বের করেন। ডিরেক্ট র ম্যাটেরিয়াল, এটা ওপেনিং, পারচেস এটার সাথে যোগ করবেন, লেস ডিসকাউন্ট রিটার্ন, ক্যারেজ ইনওয়ার্ড যোগ করবেন, এটা ক্লোজিং বাদ দিবেন। এই শব্দগুলো আগে খুঁজে বের করতে হবে। যারা দুর্বল এটা মুখস্থ করেন, মুখস্থ একদিনে হবে না, 2-4 বার করলে হয়ে যাবে। আমি এই অঙ্ক থেকে এটা খুঁজবো। এই যে দেখেন, র মেটেরিয়াল পারচেস পেয়ে গেলাম,
র মেটেরিয়াল ওপেনিং খুঁজতে হবে। এই যে দেখেন, ওপেনিং র মেটেরিয়াল খুঁজে পেয়ে গেলাম, ক্লোজিং র মেটেরিয়াল খুঁজে পেয়ে গেলাম, ক্যারেজ বা ফ্রেট ইন খুঁজে পেয়ে গেলাম। দেখেন এগুলো এলোমেলো করে দিছে, আপনি বলবেন না এটা বিরাট কঠিন, আর সাজাই দিবেন নাকি? সাজাই দিলে তো আর সবাই পারবে, আপনার তো তাহলে অঙ্কতে নাম্বার দিতে হবে না। এই জিনিসগুলো এলোমেলো করে দেওয়া আছে, সেখান থেকে আপনার খুঁজে বের করতে হবে। সহজ কাজ, কঠিন কাজ না। 4টা আইটেম খুঁজে বের করলাম। প্রথম আইটেমটা হলো ওপেনিং র মেটেরিয়াল, পারচেস, ফ্রেটিং, ফ্রেটিং তো ক্রয় পরিবহন, লেস, ইন্ডিং অথবা ক্লোজিং, ক্লোজিং র মেটেরিয়াল, যেটা বেরোলো র মেটেরিয়াল ইউজড। আপনার কাছে এটা কঠিন লাগতে পারে প্রথম দিন করতেছেন বলে। এটা যখন আপনি 5বার করবেন এই স্টেপটা আপনার মুখস্থ হয়ে যাবে। যারা দুর্বল স্টুডেন্ট তাদের এই অধ্যায় থেকে নাম্বার পাওয়ার একটা বিরাট সুযোগ আছে। আর এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যে আপনি বাংলায় লিখে আসবেন থিওরি চলবে না, জিরো পাবেন। হ্যাঁ, অঙ্ক দিয়ে পাস করতে হবে যদি পাস করতে চান। প্রতি বছর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্রায় 10% স্টুডেন্ট ফেল করে, প্রায় 10% উপরে, আরো বেশি ফেল করে। এখন কি করলাম, এই 4টা আইটেম, এই যে একটা একটা দুইটা তিনটা, এই 4টা আইটেম খুঁজে বের করলাম। এই জিনিস 3টা যোগ করলাম, ক্লোজিংটা বাদ দিলাম, যেটা বেরোলো র মেটেরিয়াল ইউজড। এই জিনিসটা প্রশ্নে চাইছে যে এটা বের করে দেখো। এরকম একটা অঙ্কে 7টা আইটেম থাকে, একটা পাইলাম, র মেটেরিয়াল ইউজড বের করতে বলছে। পরে তারা বলছে প্রাইম কস্ট বের করতে। প্রাইম কস্ট বের করতে হলে ছকে যাই। ছক বলতেছে প্রাইম কস্ট বের করতে হলে শুধু আপনাকে ডিরেক্ট ওয়েজেস বা আদার এক্সপেন্স যোগ করতে হবে, ডিরেক্ট এক্সপেন্সটা যোগ করতে হবে, তাহলে প্রাইম কস্ট বেরিয়ে আসবে। প্রশ্ন থেকে ডিরেক্ট এক্সপেন্সটা খুঁজে বের করবে। এই যে প্রোডাক্টিভ ওয়েজেস, উৎপাদনের সাথে জড়িত মজুরি হলো ডিরেক্ট এক্সপেন্স, এটা যোগ করতে হবে। আরো আছে চার্জেবল এক্সপেন্স, এটাও ডিরেক্ট, করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। ডিরেক্ট আইটেমই প্রোডাক্টিভ ওয়েজেস এবং চার্জেবল এক্সপেন্স দুইটা। প্রোডাক্টিভ ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স, প্রাইম কস্ট, মুখ্য খরচ বেরিয়ে আসলো। মুখ্য খরচ বলতে বোঝাচ্ছে যে খরচটা না করলে জিনিসটা বানানোই হইতো না, যা না খরচ করলে জিনিসটা বানানো হইতো না। দেখেন এই র মেটেরিয়াল দিয়ে এক লেভেল বের করলে প্রাইম কস্ট বের হয়, এটা আমরা শিখছিলাম। এটার সাথে ফ্যাক্টরির খরচ যোগ করলে প্রোডাকশন কস্ট আসবে, উৎপাদন খরচ। ফ্যাক্টরি খরচ কিভাবে বুঝবো? ফ্যাক্টরি খরচ এখানে লেখা থাকে, এই যে ফ্যাক্টরি ওভারহেড লেখা আছে সুন্দর করে, 2,70,000, 2,50,000। আমরা যোগ করে ফেললাম ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম 2,50,000। অঙ্কে এই যে দেখি, আমরা শীটের যাই, সূত্রের শীট। ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, সেলস অফ স্ক্র্যাপ যদি থাকে বিয়োগ করতে হবে। সেলস অফ স্ক্র্যাপ আছে কিনা প্রশ্ন দেখবো। সেলস অফ স্ক্র্যাপটা কি? ভগ্নাংশের মূল জিনিস। যেমন ধরেন আপনি যদি কাপড়ের বিজনেস করেন, কিছু কাপড়ের টুকরা যেগুলো আপনার ব্যবহার হচ্ছে না, সেগুলো ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন বাইরে।
বা আপনি ধরেন স্টিলের জিনিসপত্র বানান, স্টিলের থালা বাসন, স্টিল কাটার পরে কিছু অংশ তো ফেলে দিতে হয়, লাগে না? ধরেন একটা স্টিলের বাটি বানাচ্ছেন বা একটা গ্লাস বানাচ্ছেন, ধরেন স্টিলের বাটি ধরেন এতটুকু লোহা আছে, গ্লাস বানাতে এতটুকু লাগলো, কেটে ফেলে দিতে হলো বাকিটা, এই অংশটা ফেলে দিতে হলো। এটা কিন্তু আপনি ইচ্ছা করলে লোহাটা বিক্রি করে দিতে পারবেন। হ্যাঁ, এটা আপনার আপনার কাজে না আসলে অন্য কারো কাজে আসবে, এই বিক্রিটাকে বলা হয় স্ক্র্যাপ। তাহলে এই টাকাটা যদি থাকে তাহলে বিয়োগ দিতে হবে আমাকে, কারণ এই টাকাটা আসবে বিক্রি করে দিলে, সেলস অফ স্ক্র্যাপ। হ্যাঁ, যিনি আপনি যদি বিক্রি করে দেন, এগুলো তো সব খরচ, এটা বিক্রি করলে কি আয় হলো? আপনার কাছে যদি এই চ্যাপ্টার খুব কঠিন লাগে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে অন্য চ্যাপ্টার গুলো করেন, এখান থেকে তো এটা ছাড়া অন্য চ্যাপ্টার থেকে আপনি নাম্বার পাওয়ার সুযোগ আছে। যেটা বেরিয়ে এটার নাম হলো আমাদের প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। আমাদের এরকম এই যে একটা দুইটা তিনটা স্টেপ অলরেডি গেল। এই যে দেখেন প্রোডাকশন কস্ট পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমাদের দোকান এবং অফিসের খরচ গুলো খুঁজে খুঁজে বের করে যোগ করতে হবে। এর আগে কিছু মাল আধা প্রস্তুত আছে, সেগুলো একটু হিসাব করতে হবে। এরপরে কি আনতে হবে? ছকে যাচ্ছি, ছক বলতেছে এরপর আপনাকে আনতে হবে প্রোডাকশন কস্টের অনেকগুলো নাম আছে কিন্তু, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্কস কস্ট, প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট। আপনি যেটা মন চাইলে লিখতে পারেন, বা প্রশ্নে যেটা লেখা আছে এটা লিখতে পারেন। এই টাকাটা বের হওয়ার পর প্রশ্ন বলছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং এবং ওয়ার্কিং প্রসেস ক্লোজিং যোগ বিয়োগ করতে হবে। এইগুলো একটা পেইনফুল বিষয়, কিন্তু এটাকে আমি ইজি করবো, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ক্লাসের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। এটাকে কিভাবে মনে রাখবেন সেটা আমি, ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং, ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং। প্রশ্ন থেকে দেখি আছে এই জিনিসগুলো। ওয়ার্কিং প্রসেস, এই দেখেন ওয়ার্ক ইন প্রসেস ৮০,০০০ ওপেনিং, ওয়ার্কিং প্রসেস ক্লোজিং ৭০,০০০। দর্শক, এই যে ৭,০০,০০০ এর সঙ্গে ১০,০০০ টাকা আপনি যোগ করে দিবেন। অথবা যদি মনে করেন না এটা ভেজাল লাগতেছে, শর্টকাট। শর্টকাট কি? এখানে ৮০,০০০ যোগ ৭০,০০০ বিয়োগ, বিয়োগ আর এটা যোগ, এটার সাথে ৭,৭০,০০০। এখন এটার নাম দিতে হবে, এটার নাম হলো কস্ট অফ প্রোডাকশন। এটা আমাদের ৪ নাম্বার আইটেম। এটা যদি ১ হয়, এটা যদি ২ হয়, এটা হলো ৩, এটা হলো ৪। অঙ্কে বলে নাই, তারপর করতে হবে আপনার। ফিনিশড গুডস ওপেনিং, ফিনিশড গুডস এন্ডিং। কই আছে এগুলো প্রশ্নে? এগুলো বলা থাকে ফিনিশ গুডস ওপেনিং এবং ফিনিশ গুডস এন্ডিং। ওপেনিং যে যোগ হলে এন্ডিং বিয়োগ করতে হবে। তাহলে এটা অঙ্কে অবশ্যই আছে, ফিনিশ গুডস এন্ডিং আছে বা ক্লোজিং। ফিনিশ গুড ওপেনিং আছে ৪০,০০০, ক্লোজিং আছে ৬০,০০০।
যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ গুলো আপনার আমার সাথে করেন, আমার তো মুখে মুখে যোগ বিয়োগ করি আমি, ভুল হইতে পারে। 6,97,000 এটার নাম দিতে হবে। এটার নাম হলো কস্ট অফ গুডস। এখন আপনার খুবই কনফিউশনে আছেন যে এই যে স্টক ওপেনিং এন্ডিং ওপেনিং এন্ডিং ওপেনিং এন্ডিং 6টা আছে, শর্টকাট নিয়ম বলে দিতেছি। এই যে তিনটা এখানে, এরা তিনজন যোগ হবে। স্টক গুলো 3 রকমের হইতে পারে, র মেটেরিয়াল, ওয়ার্কিং এবং ফিনিশড। এখানে আরো 3টা আছে, ক্লোজিং 3টা, ক্লোজিং 3টা বিয়োগ ওপেনিং 3টা যোগ। এই দেখেন, এই যে ওপেনিং একটা, এই যে একটা ওপেনিং, এই যে একটা ওপেনিং, 3টা ওপেনিং যোগ করছে 3 জায়গায়। একটা হলো প্রথম দিকে, র মেটেরিয়ালটা প্রথম দিকে, ওয়ার্কিং প্রসেসটা হলো মাঝের দিকে, ফিনিশ গুডসটা শেষের দিকে। ক্লোজিং 3জনকে দেখেন, 1 2 3, এন্ডিং বা ক্লোজিং একই জিনিস। এরা সব ক্ষেত্রে বাদ হয়েছে, এখানেও বাদ, এখানেও বাদ, এখানেও বাদ। এই অঙ্কে সব আইটেমে যোগ হচ্ছে, খালি ক্লোজিং শব্দটা বিয়োগ হচ্ছে। আর এখানে একটা ছিল সেলস অফ স্ক্র্যাপ, এই 2টা আইটেম বিয়োগ হয়েছে আর সব কিছু যোগ। এটা দিয়ে কিভাবে অঙ্ক মিলানো যায় এটা শেষে বলবো। এই কারখানার খরচ হয়ে গেল, কারখানার খরচ শেষ। এখন কি করার, এরপরের কাজ হলো অফিসের খরচ এবং মার্কেটিং এর খরচ যদি থাকে সেগুলো যোগ করতে হবে, তাহলে টোটাল কস্ট বেরিয়ে আসবে। অফিসের খরচ এবং মার্কেটিং খরচ আছে কিনা আমার অঙ্কে, এটা আমি খুঁজে দেখতেছি। আমাদের অফিস খরচ আছে, এই যে এদিকে আছে, সেলিং এবং অফিসের খরচ আছে 40 এবং 10, সেলিং এবং অফিস 40 এবং 10। যোগ হবে তো এগুলো। এটার নাম হলো টোটাল কস্ট। সব বানাতে খরচ হলো, এখন এটার সাথে যদি আমি প্রফিট যোগ করি, মুনাফা যোগ করি, তাহলে হয়ে যাবে সেলস। মুনাফা দেওয়া নাই, অঙ্কে দেওয়া আছে সেলস। আচ্ছা, আপনাদের যদি আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা আম একটা আম কিনে আনছি 60 টাকা দিয়ে, বিক্রি করছি 12 টাকা দিয়ে। প্রশ্ন হলো লাভ কত হয়েছে, চ্যাট বক্সে লিখবেন, কমেন্টে লিখেন। 5 টাকা না? পাঁচ টাকা কিভাবে বের করছেন? বিক্রয় মূল্য থেকে খরচটা বাদ দিচ্ছেন নাকি? বিক্রয় মূল্য থেকে খরচটা বাদ দিচ্ছেন। বিক্রয় মূল্য তো প্রশ্নের উপরে দেওয়াই ছিল ফার্স্টেই, এই যে 12 লাখ উপরে দেওয়া আছে। 12 লাখ টাকায় মাল বিক্রি করছেন, এটা সবার প্রথমেই দেওয়া আছে। এখন খরচ করছে 7,47,000, আয় হলো কত সবাই পারছেন, খুব ভালো, 5 টাকা দিয়ে লাভ হয়েছে। 4,53,000 টাকা, 12 লক্ষ টাকা সেলস। এই 7টা স্টেপ করলে 10-এ 10 পাওয়ার সুযোগ আছে। এখন আপনি একেবারে দুর্বল শ্রেণী, কিছুই বুঝেন না, কিছুই পারেন না, কারণ আপনাকে এই অঙ্কটা মিলাইতেই হবে। কারণ আমি কি করবো আপনাকে বলি, আমি বলবো এখানে যতগুলো আইটেম আছে এখান থেকে এই পর্যন্ত সবগুলো আইটেম যোগ হয়েছে, শুধু
এই ক্লোজিং শব্দগুলো বা ইন্ডিং শব্দগুলো বাদ দিয়ে এখন যদি আপনি একটু এলোমেলো করে অঙ্কটা করে ফেলেন, ক্লোজিং শব্দগুলো বাদ দেন আর বাকিগুলো সব যোগ করেন, তাহলে কিন্তু উত্তর এটাই আসবে। স্যার স্যার এটা যদি ধরতে পারে তো ভালোই, আর না ধরতে পারে নাই। এইটা কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে। হ্যাঁ, আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2, কস্ট অ্যাকাউন্টিং যাদের আছে তারা পড়তে পারবে, এদের চ্যাপ্টার 2। এমবিএ এর অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং তাদের হচ্ছে চ্যাপ্টার 6, এর ভিতরে এগুলো আছে। হ্যাঁ, অতিরিক্ত ক্লাস হচ্ছে এমবিএ এর জন্য, যদি করতে চান করতে পারেন, অপশনাল। এমবিএ এর মেইন ক্লাস হলো রবি মঙ্গল বৃহস্পতি 9:30। আচ্ছা, যাই হোক, এখন এটা ফাইনাল ইয়ারের ক্লাস না। ফাইনাল ইয়ারের ক্লাসের রুটিন দেখেন, আপনি মেসেঞ্জারের গ্রুপে যান, আপনার মেসেঞ্জার গ্রুপে কখন কি ক্লাস না ক্লাস সব দেওয়া আছে। এটা থার্ড ইয়ারের ক্লাস। এখন এখানে ধরেন আপনি যদি গুজামিল জমিলাতে যান, তাহলে কি হবে, এই আইটেম গুলো সব যোগ করবেন, সেলস অফ স্ক্র্যাপ আর এই আইটেম গুলো বাদ দিয়ে দিবেন, আনসার মিলে যাবে। স্যার ভিতরে ধরতে পারবে, ধরতে পারলে কিছু নাম্বার কমাই দিবে, কিন্তু একেবারে কেটে দিবে না। 10 হয়তো বা 8, 7, 6 স্যারের মর্জি অনুযায়ী নাম্বার দিবে। তাহলে এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার পাওয়া অনেক ইজি। কি করতে হবে আপনাদের, প্রচুর পরিমাণ এই ধরনের অঙ্ক করতে হবে। করলে কি এই ছকটা মুখস্থ হয়ে যাবে। ছকটা কিন্তু আমি আপনাকে মুখস্থ করাতে পারবো না। এটা কি আপনার মুখস্থ পরে মুখস্থ করলে পারবেন না, অঙ্ক করতে হবে। এই অঙ্কের ভিডিওটি দেওয়া আছে, বা আমি সবগুলো অঙ্ক করাই দিব, পাশে একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তাই এই সপ্তাহে আরেকবার নোটিশ দিয়ে দিচ্ছি, এই সপ্তাহে আর ক্লাস হবে না, পূজার বন্ধ চলবে। পূজার বন্ধের পরে আমি ইয়েতে যাব, চট্টগ্রাম। আপনাদের যে যাদের চট্টগ্রামে থাকেন, সব সব বিভাগ এবং সব জেলাতেই একবার ট্যুর দিব, যে দেখে আসবো। কারণ আমাকে তো আর আপনারা দেখতে পারেন না, আপনাদেরও আমি দেখতে পাই না। চট্টগ্রাম আসবো হলো এই সপ্তাহে মঙ্গলবার রওনা দিব ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা হায়াতে রাখে, তাহলে বুধবার বৃহস্পতিবার এরকম আপনাদের চট্টগ্রাম স্টুডেন্টের সাথে দেখা সাক্ষাৎ হবে। আপনারা এই নিউজটা একটু জানিয়ে দিন আপনাদের যারা চট্টগ্রামের স্টুডেন্ট আছে তাদেরকে। হ্যাঁ, এই সপ্তাহের ক্লাস হবে না, পূজা বন্ধ। নেক্সট উইক আপনার ক্লাস হবে আবার। আর এর মাঝে পূজার বন্ধুকে আপনি ইচ্ছা হলে কাজে লাগাতে পারেন। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সব ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে দেখে পড়েন। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। আজকে প্রশ্ন নাই, প্রশ্ন থাকলেও নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। টাঙ্গাইলেও আসবো, কুমিল্লাও আসবো, সব জায়গায় যাব, আস্তে আস্তে যাব, আপনারা রেডি থাকেন। হ্যাঁ, দেখা করার জন্য। ঠিক আছে, গিফট নিয়ে যাব, গিফট আমার জন্য রাখতে হবে না, আপনাদের জন্য গিফট নিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।